গল্পের নাম কাছে তবু দূরে। লেখিকা রাবেয়া সুলতানা, পর্ব সংখ্যা 4। শান্তা, ও শান্তা, তোর হাতখানা ধরি। কথাটা বলে চেয়ারম্যান উত্তরে অপেক্ষা করলো না। শান্তা কিছু বলার আগেই বাম হাত ধরে অন্য হাত দিয়ে মুছতে মুছতে বলল, তুই যখন আমারে ঘরে যাবি, তোরে অনেক আদর করুম। যাবি আমার ঘরে? শান্তা কাঁচুমুচু করে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে, আপনের ঘরে? আমি কেন যাবো চাচা? যাবি যাবি, বউ হইয়া যাবি। তুই আমারে খালি চাচা চাচা ডাকোস কেন? আমারে কি দেখতে চাচার মতো লাগে? আমি এখনো তাগড়া জোয়ান পোলা। কথাটা বলে চেয়ারম্যান হা হা করে হেসে ওঠে। শান্তার সে হাসি মোটেও ভালো লাগেনি। সে অত কিছু না বুঝলেই এটা বুঝেছে চেয়ারম্যান তাকে ভালো মতলবে হাত ধরেনি। হাত ছাড়িয়ে সে বাড়ির পথে দৌড়াতে দৌড়াতে ঝুমুর সাথে ধাক্কা খেয়েই থামতে হলো। ঝুমুর অবাক হয়ে, বুবু, এমন দৌড়াস কেন? কই গেছিলি তুই? শান্তা হাঁসফাঁস করে দম নিয়ে, আর যামু না বোন। ঝুমুর চোখ মুখ কুচকে শান্তারে জড়িয়ে ধরে। তোরে আবার কেউ কিছু কইছে বুবু? ও বুবু, কথা কস না কেন? কেউ তোর শরীর ধরছে? কে ধরছে আমারে ক? শান্তার শরীর নিয়ে কোন নজরে তাকানোর লোকের অভাব নেই এই নবীনপুরে। সাদাশীতে ভেবে অনেকেই শান্তার গায়ে হাত দেয় নানা কৌশলে। আর শান্তা আবল তাবল বকে কান্না করতে করতে লোকমানকে বলে। মেয়ের কথা শুনে লোকমানের মন ভারী হয়। আর কত চোখে চোখে রাখবে মেয়েটারে? আমরা নিজের মেয়ে না বলে চোখে চোখেও রাখে না। শান্তা এমন বোকা ছিল না। মা মরার পর থেকেই শান্তা এমন হয়ে গেছে। গ্রামে ডাক্তার বলেছিল শান্তাকে শহর নিয়ে ভালো ডাক্তার দেখালে শান্তা ভালো হতে পারে। কিন্তু লোকমান এত টাকা পাবে কোথায়? শহরের সাথে সে পরিচিত নয়। তার চাচাতো ভাই শফিক শহরে কাজ করে, কিন্তু কোথায় থাকে কি করে লোকমান জানে না। ঝুমুর শান্তার গাল দুটো দুই হাতে আগলিয়ে, ও বুবুকে, আমারে কেডা তোরে গায়ে হাত দিছে? আমি জানি বাবু, কেউ তোরে গায়ে হাত দিছে। কে দিছে আমারে ক? শান্তা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমারে কেউ কিছু করে নাই। তো এই চেয়ারম্যান চাচা আমার হাত ধরছে। ঝুমুর অবাক হয়ে, চেয়ারম্যান চাচা? শান্তা ঠোঁট ফুলিয়ে মাথা নাড়ল উপর নিচে। ঝুমুর শান্তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বুবু, তোরে কইছি না বাড়ির বাইরে যাবি না? বাবা বাড়ি নাই, আমিও ছিলাম না, আর সুযোগ পাইয়া তুই চলে গেলি। জানিস না মানুষ ভালা না? তুই এমন কেন রে বাবু? আয় বাড়ি আয়। বাড়ি যেও এখন মায়ের বকা খাবি। কথাটা বলে ঝুমুর শান্তার হাত ধরে টেনে বাড়ি নিয়ে গেল। লোকমান বিড়বিড় করতে করতে হাঁটে। গ্রামের মাতব্বরের কাছে যাচ্ছে সে। মাতবর গ্রামের বাজারে চালের আড়তদার। টাকা পয়সা থাকলেও মাতবর মানুষ অনেক ভালো। গ্রামের অনেক লোকের বিপদে আপদে মাতবরকে পাওয়া যায়। লোকমান যাচ্ছে শফিকের ঠিকানার জন্য। লোকমান শহরে যাবে শান্তার নিয়ে। মেয়েটার এবার সত্যি সত্যি একখান উপায় করা দরকার। এইভাবে বইসে থাকা যায় না। মানসিও মায়াডারে একা পাইলেই গায়ে হাত দেওয়ার তাল বাহানা করে নানানভাবে। হয়তো শান্তা বোঝে না, আবার বোঝেও। লোকমান আর কতদিনই বাঁচবে যাওয়ার আগে মায়াডারে একখান উপায় কইরা যাইতে চায়। ভাবতে ভাবতে মাতব্বরের দোকানের সামনে চলে আসছে সে। লোকমানে দেখে মাতব্বর হাসি মুখে আড়তে বসে। কি ও লোকমান মিয়া, হঠাৎ কি মনে করে আইলা? তোমারে তো এখন দেখাই যায় না। কথাটা বলে মাতবর পানির ফিক ফেলে। সালামত একখান চেয়ার দিয়া, যা লোকমান মিয়ারে। কিছুক্ষণ না যাইতেই সালামত চেয়ার দিয়ে গেছে। লোকমান সে চেয়ারে বসতেই, সালামত, স্যার গরম গরম সিঙ্গারা দিয়ে যা। এবার কও লোকমান মিয়া, কি মনে করে আইলা? লোকমান অসহায় গলায়, মাতবর সাহেব, আপনি তো জানেন শান্তার হগল কথা। মায়াটা তো দিন দিন আরো বেশি কেমন জানি হইয়া যাইতেছে। বিয়ে শাদিও তো দেওয়ান দরকার। শান্তার লাগিয়া তো ঝুমুরও আটকা পড়ছে। আমিনার কথা তো জানেন। কথায় কথায় মায়াটার গায়ে হাত তোলে। ঠিক করে খাওয়ানো দেয় না। আমার আর গায়ে সয় না মাতবর সাহেব। মাতবর লোকমানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। কথাগুলো যেন তার মনটাকেও নাড়া দিচ্ছে। হ্যাঁ, লোকমানের বড় বউ রহিমা যখন মারা যায়, কবর দিয়ে সবাই চলে গেলেও মাতবর সেদিন যায়নি।
লোকমানের উঠানে একটা চেয়ার দিয়ে বসেছিল। তখন লোকমান রে বলেছিল, মা মরা মেয়ে তুমি একা পালতে পারবা না, একখানা মাইয়া মানুষের প্রয়োজন। কিন্তু কে জানতো মায়াডার কপালে সুখের লেখা নাই। আমেনা আসার পর মায়াডা আরো বেশি অসুখে পড়ে। মাতবর ভাবতেই দীর্ঘশ্বাস পেলে। এখন তুমি কি করতে চাও লোকমান মিয়া? লোকমান একটুখানি এগিয়ে এসে, মায়াডারে ডাক্তার দেখামো শহরে নিয়া। আপনার সাহায্য ছাড়া তো হইব না। ওই আমাকে শফিক তো শহরে থাহে হেরে একান চিঠি পাঠাইতে হইব। আপনি কাউরে দিয়ে পাঠানোর ব্যবস্থা করেন। ঠিক আছে লোকমান মিয়া, সালামত সামনের সপ্তাহে শহরে যাইব চাল লইয়া। তন না হয় তোমার চিঠিখান লইয়া যাইব। কথাটা শুনে যেন লোকমান স্বস্তি ফিরে পেল। বুকের থেকে যেন 20 মনের একটা পাথর নেমে গেছে। মাতবরে গেছে এই বছরের ধানগুলো বিক্রি করে না হয় শান্তারে নিয়ে ডাক্তার দেখাবে, দরকার হলে ধানের জমি বিক্রি করবে। লোকমান মনের অজান্তে মুখের কোণে হাসি ফোটে। সালামত 1 কাপ চা এনে দিতে সেই চায়ের কাপে চুমুক দিতে দিতে কত স্বপ্ন যেন চোখে বেশি বেড়াচ্ছে। কয়েকদিন হয়ে গেল এফাজা আর জ্যোতির কথা আওড়ায় না। মদের নেশাটা যেন জ্যোতিতেই ছিল, জ্যোতি নেই এখন যেন মদের নেশাটাও নেই। আসল কথা, নাজিব সন্ধে না নামতেই ইফাজকে নিয়ে সময় কাটায়। নাজিব নিজেও মনে মনে আনন্দ পায় ইফাজকে নিয়ে। সে পেরেছে ইফাজের নেশা তাড়াতে। জ্যোতিকে সে আর কিছুতেই ইফাজের কাছে ঘেঁষতে দেবে না। এই মাসের বেতন ফেলেই নতুন বাসা নিবে, ইফাজের জন্য মেয়ে দেখবে। অনেক তো হলো। নাজিব ভেবেই মুচকি হেসে পিছনে ফিরে দেখে ইফাজ রাস্তার পাশে কাঠের একটা বেঞ্চে বসে আছে। নাজিব আবার পিছনে পা বাড়িয়ে, বসে পড়লি যে, বাসায় যাবি না? ইফাজ চুপ করে বসে আছে নিচের দিকে তাকিয়ে। নাজিব পাশে বসে। জ্যোতির কথা আবার মনে পড়ছে। ইফাজ উপর নিচ মাথা নাড়তে নাজিব বলল, আজ একটা কথা জানতে চাইবি, বলবি? ইফাজ চোখে প্রশ্ন নিয়ে তাকালো নাজিবের দিকে। নাজিব বলল, তুই যদি কখনো জানতে পারিস যে আমিও তোকে জ্যোতির মতো ঠকিয়েছি, তখন কি তুই আমাকে ক্ষমা করে দিতে পারবি? ইফাজ পাশে ফিরে নাজিবের দিকে তাকিয়ে মুচকে এসে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে, নাজিব থাক না, ছেড়ে দাও। অবিশ্বাস এগুলো আমার কাছে এখন সচরাচর হয়ে গেছে। আমি যখন 8 বছর বয়স তখন আমি আমার বাবা মাকে হারাই। আমাকে তারা একা ফেলে গেছে। তারা কি চিন্তা করেছে একটাবার আমি এই আকাশটার নিচে একা থাকবো কি করে? ভাবেনি। ভাববেই বা কেমন করে? মরে যাওয়ার আগে কি কেউ জানতে পারে সে মরে যাবে? জানে না। আমার স্থান হলো কোথায়? একটা অনাথ আশ্রমে। সেখান থেকে যখন পড়াশোনা শেষ করলাম, আশ্রমে খালাও আমায় ছেড়ে চলে গেল বাবা মায়ের মতো। তাই সেখানে আর থাকতে ইচ্ছে হলো না। এই চাকরিটা নিয়ে ভালোই ছিলাম। জ্যোতি এলো জীবনে, নতুন করে স্বপ্ন দেখালো। আমিও দেখেছি তাকে আঁকড়ে ধরে বাঁচার। একটা সময় তারও সময় ফুরালো আমার সাথে প্রেম খেলার। সেও চলে গেল। আর বাকি আছিস তুই। চলে যাবি? যা প্লিজ দোস্ত, এমন কিছু করে যাস না। আমি আর সইতে পারবো না। সব কিছু হারাতে হারাতে আমি ক্লান্ত। কষ্টটা আমার সাথে সয়ে গেলেও এই কয়টা দিন বুঝেছি জ্যোতিকে ছেড়ে থাকা যায়। সেটা হয়তো তোর জন্যই পেরেছি। কথাটা বলে ইফাজ টলমল চোখে আবার দীর্ঘশ্বাস। নাজিব এতক্ষণ অপলক চোখে তাকিয়েছিল ইফাজের দিকে। কাঁধে জোরে একটা থাপড় দিয়ে নিজের দিকে ফিরিয়ে দুজনে দুজনকে বুকে জড়িয়ে নিল। আকাশ যেন সাক্ষী হয়ে রইল তাদের এই বন্ধুত্বের, সাথে অগণিত তারাও। শফিক মনমরা হয়ে রাতের খাবার বেড়ে দিচ্ছে হাবিব আকবর আর আয়েশা বেগমকে। হাবিব আকবর কিছুটা আঁচ করতে পেরে শফিক স্তম্ভিত হয়ে, জি বড় সাহেব, খাবার ভালো হয়নি? হাবিব আকবর গম্ভীর কণ্ঠে, খাবার নয়, তোর মনে হচ্ছে ভালো নয়। কিছু হয়েছে? আয়েশা বেগম শফিকের দিকে ফিরে, শফিক তোর কিছু হয়েছে? আমাকে বলে না তো। আম্মাজান, আসলে তেমন কিছু না। গ্রাম থেকে চিঠি আসছে সকালবেলা। আমার জ্যাঠাতো ভাই লোকমান পাঠাইছে। খারাপ কিছু? যে আম্মাজান, তার একটা মাইয়া আছে, নাম শান্তা, মা মরা মাইয়া।
তো এই ঘরে সৎ মা আছে, কিন্তু মায়াটা অসুস্থ, মাথায় সমস্যা আছে। কিন্তু আমাদের গ্রামে যে ডাক্তার, সে বলছে শহরে নিয়ে যদি ভালো কোনো ডাক্তার দেখানো যায় তাহলে সে ভালো হইতে পারে। তাহলে নিয়ে আসতে বলো। ভালো যেহেতু হবে বলছে, একটা মেয়ে মানুষ এইভাবে থাকবে কেন? তোমার ভাইকে বলো শহরে নিয়ে এসে ট্রিটমেন্ট করাতে। জি আম্মা যান, কিন্তু আমারে যেতে হবে গ্রামে। আমি গিয়েই তাদের নিয়ে আসতে হবে। আমার ভাই শহরে আগে আসে নাই কখনো, কিন্তু আপনাদের একা রেখে যায় কেমনে? ছোট সাহেব যাবার সময় বলছিল আপনাদের একা রেখে। কথাটা শফিক শেষ করতে পারল না। তার আগে হাবিব একবার ভাতে পানি ঢেলে হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে, আমার বাড়িতে কারোর নাম উচ্চারণ হোক আমি চাই না। যে চলে গেছে সে যাওয়ার সময় তার অস্তিত্বও নিয়ে গেছে। কথাটা বলে আকবর সাহেব সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। আয়শা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে, শোনো শফিক, তোমার গ্রামের নামটা যেন কি? নবীনপুর আম্মাজান। কি কি আছে তোমাদের গ্রামে? শফিক কথাটা যেন শুনে যেন নিজের গ্রামের প্রশংসায় পঞ্চমুখ। শহর কিংবা গ্রাম, যে যেখানে বড় হয়ে সে জায়গাটার তার জন্য অমূল্য রতন। তেমনি শফিকেরও গ্রামের মানুষ, মাটি, ফুল, খাল, বিলের সব কিছুর গল্পের ঝুড়ি খুলে বসেছে সে। আয়শা বেগমের গ্রাম বেশি একটা দেখা হয়নি। ছোটবেলায় মামার বাড়ি গিয়েছিল হাতে গোনা কয়েকটা বার। কিন্তু হাবিব আকবরের সাথে বিয়ে হয়ে সম্পদ আর আভিজাত্যের আড়ালে যেন সব হারিয়ে গেছে তার জীবন থেকে। হঠাৎ আয়েশা বেগম গাল থেকে হাত নামিয়ে, শফিক, তোর সাথে তোদের গ্রামে আমায় নিবি? কথাটা বলতেই শফিক নিজের আনকে বিশ্বাস করতে পারল না। চোখ বড় বড় করে, আম্মা জান, আপনি আমার সাথে মস্করা করেন? একদম না, আমি সত্যিই বলছি। তোর সাহেব কিছুদিন পর সিঙ্গাপুর যাচ্ছে, তুই আর আমি তো একাই বাসায়, তখন না হয় আমরা যাব। শফিক আয়েশা বেগমের কথায় যেন ঘোরের মধ্যে আছে, নিজের মাথা চুলকাতে চুলকাতে। আপনি সত্যি যাবেন? তুই যদি নিয়ে যাস তাহলে যাব। কথাটা বলেই আয়েশা বেগম মুচকে আসলেন। শফিকের মুখে গ্রামের সৌন্দর্যের কথা শুনে আয়েশা বেগমের ইচ্ছে করছে গ্রামের মাটির পথে খালি পায়ে হাঁটতে, বিলের পানিতে জেলেরা মাছ ধরে সেই দৃশ্য দেখতে, ছোট ছোট বাচ্চারা কানামাছি খেলছে, সেসব মনে পড়তে তিনি যেন ফিরে পেলেন নিজের ছোটবেলায়। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।